আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংস্কারের বাহানায় নির্বাচন না পেছাতে অন্তর্বর্তী সরকারের অনেক প্রস্তাব বাধ্য হয়ে মেনে নেয় বিএনপি। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের সামগ্রিক অর্থনীতি ভালো নেই, অর্থমন্ত্রী। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না সরকার। বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় বিধানের পাশাপাশি নিজ ধর্মীয় নির্দেশনা অনুসরণের আহ্বান। গণভোটের রায় বাস্তবায়নের ১৬ মে থেকে ২৫ জুলাই বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। অক্টোবরে রাজধানীতে মহা সমাবেশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কারের বাহানায় জাতীয় সংসদ নির্বাচন যাতে পিছিয়ে না যায় সেজন্য অন্তর্বর্তী সরকারের অনেক প্রস্তাব বাধ্য হয়ে বিএনপি মেনে নিয়েছিল। সংসদে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি বলেন, ৭১-এর চেতনার কথা বলে একটা দল পালিয়েছে। জুলাই চেতনাকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারিম গভর্নমেন্টের সময় তিনটা শব্দ খুব বেশি বাজার পেয়েছে, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। তবে নির্বাচনটা বলেছে যে সংস্কার এবং বিচার সমাপ্ত হওয়ার পরে যদি কোনো সময় হলেও হতে পারে, এইভাবে ছিল নির্বাচনের বিষয়টা। তো সংস্কারের জন্য শ্বেত শুভ্র কেশের আমার কিছু বড় ভাই বুদ্ধিজীবী বিদেশ থেকে অবতরণ হয়েছিল, নাম যেহেতু এখানে উপস্থিত নেই নিতে পারবো না মাননীয় স্পিকার। ঐকমত্য কমিশনের প্রস্তাব, সংস্কার কমিশনের প্রস্তাবে আমরা একমত হয়েছিলাম, কিন্তু সনদ যখন স্বাক্ষর করলাম তখন ওইটা নাই। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। দেশের সামগ্রিক অর্থনীতি ভালো নেই বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে তিনি বলেন, আগামী ২ বছর দেশের জন্য কঠিন সময়। বর্তমানে দেশে দারিদ্র্যের হার ২৯.৯৩% এবং খেলাপি ঋণ ৩০%-এর ওপরে। এমনটি হলে একটি দেশের অর্থনীতি গতি থেমে যায় বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। পরিস্থিতি উত্তরণে সরকার বেশ কিছু কঠিন উদ্যোগ নেবে জানিয়ে এ কাজে সবার সহযোগিতা চান তিনি। অর্থনৈতিকভাবে আমরা এই মুহূর্তে কোথায় আছি? রপ্তানি কমেছে ২.৬%। ৩০%-এর অধিক যখন একটা দেশের খেলাপি ঋণ হয় তখন অর্থনীতির গতি অলমোস্ট থেমে যাওয়ার অবস্থায় চলে আসছে। বিদ্যুৎ খাতে যে লুটপাট হয়েছে বিগত দিনে তার ক্ষতি এখন আমাদের সকলকে বহন করতে হচ্ছে। ৩৬,০০০ কোটি টাকা আমরা দিচ্ছি, আরো ২০ থেকে ৩০,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। আগামী ২ বছর কঠিন হবে, অনেকগুলো মেজার নেব যেগুলো জনপ্রিয় নাও হতে পারে। একটা কঠিন অবস্থা থেকে বেরোতে গেলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই, এখানে আপনাদের সহযোগিতা দরকার। এদিকে আজ শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকারের ঘোষণার মাধ্যমে সমাপ্ত হবে গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশন। শেষ দিনে গণভোটের আলোকে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং বেশ কিছু অধ্যাদেশ পাশ না হয় সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এত অল্প সময় ১৩৩টি অধ্যাদেশের সুরাহা নজিরবিহীন বলে এ সময় মন্তব্য করেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ২৫টি কার্যদিবসের মধ্য দিয়ে শেষ হচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার শেষ কার্যদিবসেও পাশ হয়েছে ২টি বিল। এ নিয়ে এবারের সংসদে বিল আকারে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে পাশ হল ৯১টি বিল। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে হয়েছে আলোচনা। সরকারের পক্ষ থেকে নতুন মেয়াদের কর্মপরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরেছে ট্রেজারি বেঞ্চ। জনগুরুত্বপূর্ণ নানা বিষয়ে সংসদীয় আলোচনা ছিল অধিবেশনের মূল আকর্ষণ। জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে সমন্বয়ের নজিরবিহীন চিত্রও দেখা গেছে এই অধিবেশনে। আপনারা যদি এই স্কোপটাকে এর থেকে বেশি নিয়ে যান। সমাপনী অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যরা সরকারি দলের সমালোচনায় মুখর হন। বিল পাশে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি বলে অভিযোগ করে বিরোধী শিবির। ১৩৩টা অধ্যাদেশ যেগুলো ছিল
এর মধ্য থেকে যেগুলা বিল আকারে এসেছে এবং যেগুলা ল্যাপসেস হয়ে গেছে, সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি, কারণ সময়ের সীমাবদ্ধতা ছিল। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। এই সংসদে মাননীয় স্পিকার প্রথম অধিবেশনে আমি অনেক হতাশ হয়েছি। সংসদ সরকারি দলের সদস্যরা যেভাবে স্তুতি করেছে, যেভাবে সংবিধান সংস্কার পরিষদকে বাতিল করে দেওয়া হয়েছে, যেভাবে গণভোটকে অস্বীকার করেছে, মাননীয় স্পিকার আমি আশা করব আমাদের এই হতাশা অতি দ্রুতই শেষ হবে। বিএনপি যদি 72-এর পক্ষে এরকম অটল অবস্থানে থাকে, আমাদেরকে পূর্বের জায়গায় ফেরত যেতে হবে। মাননীয় স্পিকার, সংবিধান পুনর্লেখনের দাবি আমাদেরকেও জানাতে হবে। বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন, ওনার একটা পরিচয় কিন্তু আছে, সেটা হচ্ছে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল, আমি কিন্তু জানি উনি এই কমিটির একজন মেম্বার ছিলেন। তো সুতরাং তথ্যগত যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে, এটার মনে দূর হওয়া উচিত, এবং উনি যদি এরকম পরিচয় থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক। এসব অভিযোগের বিরোধিতা করে বক্তব্য দেন সরকারি দলের সদস্যরা। তারা বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষতার সাথে কাজ করছে সরকার। বাংলাদেশ গভর্নর কোনো দলের ব্যক্তি নয়, সে একটা দলের সমর্থক হতেই পারে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে তার অ্যাপয়েন্টমেন্টের অসুবিধাটা কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন ফিনান্সিয়াল সেক্টরে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। 133টা অধ্যাদেশ 5 দিনে সুরাহা করা পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না, তো বাংলাদেশে এই প্রথমে যদি কোনো রেকর্ড করে থাকে এটাই করেছে বলে আমি মনে করি। সংসদ কার্যকর করার জন্য নেতা নির্দেশ করেছেন, যে কথা আমি প্রথম থেকে বলি, সবসময় বলি, সংসদ আমরা কার্যকর করব, জাতীয় সকল সমস্যাকে আমরা এখানে নিয়ে আসব, তার সমাধান করার যৌক্তিক চেষ্টা করব। আপনার ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক, আমারও ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক, তারপর আমরা একটা থেকে ঐক্যমত হব। তবে এই অধিবেশনে সময় কম থাকায় কোনো সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। রেওয়াজ অনুযায়ী সংসদের সমাপনী বক্তব্য রাখবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সমাপ্তি ঘোষণা করবেন স্পিকার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সংসদের কেনাকাটায় হরিলুট শিরোনামে কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সংসদীয় তদন্ত কমিটির আহ্বায়ক ও সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান। রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে সংসদে মাইক্রোফোন, ক্যামেরা, লেন্স সহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় কোনো অনিয়ম হয়নি। তবে কেনাকাটায় কিছু পদ্ধতিগত বিচ্যুতি হয়েছে বলেও জানান তিনি। সংসদ অধিবেশনের বিরতিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আশরাফ উদ্দিন নিজান। সরকার ও বিরোধী দলের 5 সদস্য নিয়ে এই সংক্রান্ত কমিটি গঠন করেছিলেন স্পিকার। সংবাদপত্রে একটু এই জিনিসটা আপনাদের জানা দরকার যে এই 46,76,000 টাকা এটা প্রস্তাব করা হয়েছে। ঠিকাদারের মুনাফা 10%, ওভারহেড চার্জ 3.5% নির্ধারণ করে পাককৃত মূল্যের উপর 15% ব্যাট ট্যাক্সও সর্বমোট ছিল 62,02,441। এটা সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের মূল নীতি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সচিবালয় সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিক যাতে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারে এমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যেক ধর্মের মানুষ যাতে তাদের ধর্মীয় রীতি নীতি অধিকার বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ করতে পারে এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই তার লক্ষ্য। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন ইস্যুতে 3 মাসের ধারাবাহিক নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। 2 মে থেকে শুরু হওয়া এসব কর্মসূচি চলবে 25 জুলাই পর্যন্ত।
রাজধানীতে 11 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জনগণকে সাথে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারিও দেন 11 দলের নেতারা। খায়রুল ইসলামের রিপোর্ট। গণভোটের রায়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারকে বাধ্য করতে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিরোধী জোটগুলো। তৃতীয় দফায় আন্দোলনের কর্মসূচি নির্ধারণে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। জনদুর্ভোগ নিরসন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন 11 দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী নতুন কর্মসূচির ঘোষণা দেয় 11 দলীয় ঐক্য। আমরা জনমত গঠনেরও কর্মসূচি নিয়েছি, রাজপথের বিক্ষোভ সমাবেশ গণমিছিলের কর্মসূচি নিয়েছি। সবশেষে আমরা আগামী অক্টোবরের দিকে যখন একটু রেনি সিজন কেটে উঠবে তখন আমরা রাজধানীতে একটা মহাসমাবেশের ডাক দেবো। সরকারের সমালোচনা করে এই জামায়াত নেতা বলেন, ছলছাতুরির মাধ্যমে সংসদে সংবিধান সংশোধনীর বিল উত্থাপনের চেষ্টা করছে সরকার। অভিযোগ করেন ছাত্রলীগের শূন্যতা পূরণে সরকারি দলের ছাত্র সংগঠনকে ব্যবহার করার। ছাত্রলীগের শূন্যতা পূরণে ছাত্রদলকে প্রতিস্থাপিত করার জন্য সরকারি ইনস্টলমেন্ট, তার এজেন্সি এবং বিভিন্ন পক্ষকে ব্যবহার করা হচ্ছে বলে আমাদের কাছে তথ্য আছে। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বলেন, জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে। রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরও বেগবান হবে এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি এবং কামনা করছি। বদলি, নিয়োগ বাণিজ্য সহ দলীয় বিবেচনায় প্রশাসনের রদবদল যা পূর্ববর্তী সরকারের পুনরাবৃত্তি বলে এ সময় মন্তব্য করেন জোটের নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 9 জুন সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করেছেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1। এদিন এভারকেয়ার হাসপাতালে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের চিকিৎসার আদেশ বাতিল করেন আদালত। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। এদিন প্রথমেই আসামিপক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এরপর মামলায় তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 3টি অভিযোগ পড়ে শোনান। ট্রাইব্যুনাল আসামিদের দোষ স্বীকারের বিষয়ে জানতে চাইলে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান তারা। পরে অভিযোগ গঠনের আদেশ সহ সূচনা বক্তব্যের জন্য দিন ঠিক করেন আদালত। চার্জ গঠন করা হয়েছে আগামী তারিখ থেকে 9-6 তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। এদিন অসুস্থতার অজুহাতে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। তবে প্রসিকিউশনের নির্দেশনায় 2 ঘণ্টা পর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর জানান, চিকিৎসা সংক্রান্ত ভুল ব্যবস্থাপত্র ও রিপোর্ট দাখিল করায় বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে কামরুল ইসলামের চিকিৎসার আদেশ বাতিল করেছেন আদালত। একই সাথে কামরুল ইসলামের আইনজীবীকে 15 দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন ট্রাইব্যুনাল। এই যে মিথ্যা কাগজপত্র দাখিল করে বিভিন্ন আদেশ নেওয়া, এগুলো ফ্রড প্র্যাকটিস। তিনি অসুস্থতার ভান করে পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যাওয়া, সেখান থেকে তার মতো করে কোনো রিপোর্ট বানিয়ে নিয়ে আসা এবং সেখান থেকে তিনি বিশেষ কোনো সুবিধা নেওয়া, আদালতের কার্যক্রম, ট্রাইব্যুনালের কার্যক্রম ব্যাহত করা, এগুলো নানান বিষয় হতে পারে। তবে চিকিৎসা সংক্রান্ত কোনো ভুয়া বা জাল কাগজপত্র আদালতে জমা দেয়া হয়নি বলে দাবি করেন কামরুল ইসলামের আইনজীবী। আমাদের এন্ড থেকে কোনো ফেক পেপার দেওয়া হয়নি। গভর্নমেন্টের যে সিকিউরিটি ইস্যু, ওখানে কোনো প্রিজন সেল নেই, এটার উপর ভিত্তি করে ওয়ারেন্টটা রিকল হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সিদ্ধিরগঞ্জ থানার 2 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে জামিন দিয়েছে হাইকোর্ট। আরও 5 মামলায় আইভিকে হাইকোর্টের দেয়া জামিন বিষয়ে রোববার আদেশ দেবেন আপিল বিভাগ।
গত বছরের 9 মে রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে তাকে আটক করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট 5 মামলায় জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়। এদিকে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছে হাইকোর্টের একই বেঞ্চ। গত 7 মার্চ রাতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় শেখ তাসনিম আফরোজ ইমি সহ কয়েকজনকে ডাকসু নেতা এবি জুবাইরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল বাধা দেয় এবং শাহবাগ থানায় নিয়ে যায়। পুলিশ তাদের আটকের পর সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের 50টি পদের মধ্যে 49টিতে বিজয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা বিজয়ী হয়েছেন। চূড়ান্ত তালিকায় থাকা 49 জনের মধ্যে বিএনপি জোট মনোনীত প্রার্থী রয়েছেন 36 জন। এছাড়া জামাত জোটের পক্ষ থেকে 12 জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী বৈধ হিসেবে গেজেটভুক্ত হয়েছেন। একটি আসনের প্রার্থীর বিষয়ে আইনি জটিলতা থাকায় আপাতত সেটির ফলাফল স্থগিত রাখা হয়েছে। ওই আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলছে। দেশের 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বৃষ্টির কারণে এসব অঞ্চলের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও রয়েছে। সংস্থাটির এক সতর্ক বার্তায় তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় আজ দুপুর 1টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি। আসন্ন বর্ষায় 70 থেকে 80 ভাগ জলাবদ্ধতার সমাধান হবে বলেও আশা করেন প্রতিমন্ত্রী। এর আগে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছে শহরের প্রবর্তক মোড় এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রতিমন্ত্রী। এই বর্ষাতে আমি চট্টগ্রামবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে 70 থেকে 80 ভাগ আপনার জলাবদ্ধতা থাকবে না। আর বাকি যে 15-20% থাকবে, এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। মধ্যপ্রাচ্য সংকটে 2022 সালের পর বিশ্ববাজারে রেকর্ড বেড়েছে জ্বালানি তেলের দাম। টানা মার্কিন নৌ অবরোধের কারণে ব্যাহত হচ্ছে আলোচনা। বিবিসি বলছে, ইরানের স্বল্পমেয়াদী শক্তিশালী হামলার পরিকল্পনা করছে পেন্টাগন। মিত্র দেশগুলোর যুদ্ধনীতির কারণে ক্ষুব্ধ হয়ে এরই মধ্যে শীর্ষ তেল উৎপাদনকারী দেশের সংগঠন ওপেক ও ওপেক প্লাস থেকে সরে এসেছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় সড়ক পথে পণ্য আমদানি রপ্তানি শুরু করেছে পাকিস্তান। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের সাথে আমেরিকার নতুন স্নায়ুযুদ্ধ চলছে। সিরিয়া সহ কয়েকটি ঘাঁটি থেকে এরই মধ্যে সেনা প্রত্যাহার করেছে পেন্টাগন। ইরানে মার্কিন হামলার জেরে অবরুদ্ধ রয়েছে হরমুজ প্রণালী। পাল্টা পদক্ষেপে প্রণালীর বাইরে নৌ অবরোধ চালু করেছে যুক্তরাষ্ট্র। 2 মাসের এই সংঘাতে এরই মধ্যে টালমাটাল বিশ্ব অর্থনীতি। 2022-এর পর বিশ্ববাজারে নতুন রেকর্ড গড়েছে তেলের দাম। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনির অভিযোগ, মধ্যপ্রাচ্য অস্থিরতার জন্য দায়ী মার্কিন সামরিক উপস্থিতি। ইরানের সঙ্গে পাকিস্তানের 6টি স্থলপথ বাণিজ্য রুট চালু হয়েছে। তেল উৎপাদক দেশের জোট ওপেক প্লাস ও ওপেক থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে লেবাননে হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েলের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। শান্তি আলোচনার জন্য আবারও মার্কিন মধ্যস্থতা চেয়েছে লেবানন সরকার। অন্যদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার মানবিক সংকট আরও গভীর হচ্ছে। তেল আবিবের বর্বর হামলায় বাড়ছে হতাহতের সংখ্যাও।
বিবিসি বলছে ইরানের স্বল্পমেয়াদী শক্তিশালী হামলার পরিকল্পনা করছে পেন্টাগন। সেন্টকম জানায় আমেরিকার সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক মিসাইল ডার্ক ইগল দিয়ে ইরানের তেল, সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় আঘাত হানা হবে। জবাবে আইআরজিসি জানিয়েছে আমেরিকানদের জন্য বড় চমকি প্রস্তুত রেখেছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ একই সময় শেষ হবে। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। জাহিদুল আলম, এটিএন বাংলা। বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে, তবে পরিপূর্ণ বাস্তবায়নে 5 বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসে বিএনপির পক্ষ থেকে শ্রমিক সমাবেশের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসের সমাবেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাত্র 2 মাস হয়েছে সরকার ক্ষমতায়। আমরা আশা করি না যে এই 2 মাস যথেষ্ট তাদের প্রতিশ্রুতি পালনের জন্য, কিন্তু আমরা এটা আশা করি যে আগামী 5 বছরের মধ্যে নিশ্চয়ই যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার অনেকাংশেই পূর্ণ করা হবে। যথাযোগ্য মর্যাদায় এবং বিপুল শ্রমিক সমাবেশ এখানে ঘটবে, এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। সব নিয়ে আগামীকাল ঢাকা শহর শ্রমিক সমাবেশ এর যে ঢল, যে র্যালি নামবে, এটা হবে অভূতপূর্ব। টেলিগ্রাম গ্রুপে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন বিক্রির মাধ্যমে প্রতারণার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 10। সংস্থাটি জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে টেলিগ্রাম গ্রুপ খুলে সদস্য সংগ্রহের মাধ্যমে প্রশ্ন বিক্রির মতো জালিয়াতি চালিয়ে আসছিল। র্যাবের যাত্রাবাড়ি ক্যাম্পে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। বলেন, গ্রেপ্তার তৌসিফ রহমান রিশাদ ও সাজিদুল ইসলাম সাইফ দুজনেই আইটিতে দক্ষ। তারা নিজেরাই প্রশ্ন তৈরি করে ব্যাটম্যান ওয়াইল্ড ও ব্যাটম্যান নামে 2টি টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানে সরবরাহ করে। পরে আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার পর যোগাযোগের নাম্বার ব্লক করে দেয়। গ্রেপ্তারকৃতরা হ্যাকিংয়ের সাথেও জড়িত বলে জানিয়েছেন এই র্যাব কর্মকর্তা। একটি টেলিগ্রাম গ্রুপ খুলে, যেটা ব্যাটম্যান ওয়াইল্ড নামে ওরা গ্রুপটি খুলেছে। এই চক্রটি 6 মাস ধরে কাজ করছে। এই পরীক্ষা এসএসসি 2026 পরীক্ষাটিকেই টার্গেট করে মূলত এরা কাজ করছিল। এই জালিয়াতি চক্রটি ওরা নিজেরাই এই শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার জন্যই এই প্রশ্নগুলো তৈরি করেছে এবং এগুলো সার্কুলেট করেছে। তারা সাধারণত এই ফ্রিল্যান্সার হিসেবেই কাজ করে, বিভিন্ন ধরনের সাইবার রিলেটেড কার্যক্রমগুলোই তারা পরিচালনা করে এবং এদের মধ্যে কয়েকজন হ্যাকিং এর সাথেও জড়িত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক পর্যায়ে প্রায় 200 হকারকে পুনর্বাসন করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। রাজধানীর গুলশান নগর ভবনে হকারদের মধ্যে ডিজিটাল পরিচয়পত্র বিতরণ এবং নির্ধারিত স্থানে স্থানান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, মিরপুর 10 নম্বর এলাকার হকারদের মিরপুর 13 বিআরটিএ কার্যালয়ের বিপরীত পাশে এবং মিরপুর 1 নম্বর এলাকার হকারদের গাবতলী কাঁচা বাজারে স্থানান্তর করা হয়েছে। প্রশাসক আরও বলেন, পুনর্বাসিত স্থানগুলো এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে যানজটের সৃষ্টি না হয় এবং হকাররাও স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেন। হকারদের দেয়া ডিজিটাল পরিচয়পত্রে থাকা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তাদের নির্ধারিত ব্যবসা স্থল শনাক্ত করা যাবে। এর ফলে অনিয়ম ও চাঁদাবাজি বন্ধ হবে বলে আশা করেন ঢাকা উত্তরের প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে একটা নির্দেশনা দেওয়া আছে, যেখানে খালি মাঠ থাকবে সেখানে সংস্কারের প্রয়োজন হলে সংস্কার করে সেখানে খেলা উপযোগী করে উন্মুক্ত করে দিতে হবে। সেই কারণে আপনাদেরকে আমরা অন্য একটা জায়গায় দিয়েছি যেখানে যানজট হবে না, যানজট মুক্ত একটা ব্যবসা সুন্দরভাবে আপনারা আপাততভাবে বৈধভাবে করতে পারবেন। এবার অর্থ সংবাদ। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে ডুবতে বসেছে কৃষকের স্বপ্নের ফসল। কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। শেষ সম্বল রক্ষায় বুক সমান পানিতে নেমে আধা পাকা ধানই কাটছেন দিশেহারা কৃষকরা।
প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে মাসুদ রানার রিপোর্ট। হাওর পাড়ে দিগন্ত জোড়া সোনালী ধান তলিয়ে গেছে বুক সমান পানির নিচে। প্রবল বর্ষণ আর উজানের ঢলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন অবলম্বন। দিশেহারা হাওরের চাষিরা যারা আধা পাকা ধান কেটেছেন, বৃষ্টির কারণে সেসব শুকানো ও মারাই নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পানি বেশি, বৃষ্টির পানিও বেশি, সব গেছে গা। 3 একর জমি করছি, 3 একরে 3 একর। কিশোরগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই জেলায় এবার 1,68,000 হেক্টরের বেশি জমিতে বোরো আবাদ হলেও ইতিমধ্যে 2031 হেক্টর জমির ধান তলিয়ে গেছে পানির নিচে। পরিস্থিতি পর্যবেক্ষণে হাওর বেষ্টিত জেলা পরিদর্শন করছেন কৃষি কর্মকর্তারা। আমরা নিমজ্জিত জমির পরিমাণ নির্ধারণ করছি। বৃষ্টি যদি অব্যাহত থাকে, এই নিমজ্জিত জমির পরিমাণ আরো বাড়তে পারে। একই দশা নেত্রকোনাতেও নদ নদীর পানি বৃদ্ধিতে জেলায় এ পর্যন্ত 9,500 হেক্টর বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মে 10 তারিখের মধ্যে আমাদের হাওর কাটা হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ এরিয়াটা লাস্ট 2 থেকে 3 দিন সময় লাগবে আমাদের ধান কাটতে। সুনামগঞ্জেও 50 হেক্টরের বেশি জমি তলিয়ে গেছে। হাওরের একমাত্র ফসল বোরো ধান হারিয়ে নিঃস্ব হওয়ার পথে এই অঞ্চলে লাখো কৃষক। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আন্তর্জাতিক সংবাদ। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। বর্তমানে বিষয়টি স্থবির রয়েছে বলে মনে করেন তিনি। কাজাখস্তানের শীর্ষ কূটনীতিক ইয়েমেক কোশারবায়েভের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, মধ্যপ্রাচ্য সহ বিশেষ করে লেবানন পরিস্থিতি এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার দিকে নজর দেওয়া উচিত বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। তবে এসব সমস্যার সমাধান বর্তমানে দৃশ্যমান নয়। কক্সবাজারে টেকনাফ ও উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে আবারও 7 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদীর মোহনায় মাছ ধরা শেষে ফেরার পথে 2টি ডিঙি নৌকাসহ তাদের ধরে নিয়ে যাওয়া হয়। অপহৃত জেলেরা হলেন সাবরাং নয়াপাড়ার আব্দুর রহমান, আব্দুল মতলব, গুরামিয়া হাসান এবং শাহপরীর দ্বীপের ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আফসার ও আব্দুর রহিম। সাবরাং ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ জানান, সকালে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ফেরার পথে তাদের আটক করে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। নির্মাণ কাজ শেষ হওয়ার 3 বছর পার হলেও চালু হয়নি 200 শয্যার রাজশাহী সরকারি শিশু হাসপাতাল। 2023 সালে উদ্বোধন করা হলেও শুরু হয়নি চিকিৎসা কার্যক্রম। 3 বছর ধরে গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য বিভাগ আর মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালির প্যাঁচে পড়ে হাসপাতালটি পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে। অব্যবহৃত থাকায় চুরি হচ্ছে মূল্যবান সরঞ্জাম। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। রাজশাহী অঞ্চলের শিশুদের বিশেষায়িত চিকিৎসার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এই ভবনের নির্মাণ কাজ। মূল কাজ 2018 সালে শেষ হলেও বাড়তি কিছু কাজ শেষে 2023 সালের জানুয়ারিতে হয় উদ্বোধন। তবে উদ্বোধনের সেই নামফলকটি এখন যেন শুধুই এক উপহাস। প্রায় 3 বছর হতে চললেও এখনও একটি শিশুরও চিকিৎসা জোটেনি। গত 4 বছর ধরে আমরা কমপ্লিট করে বসে আছি। আমাদের বিল্ডিং না নেওয়ার পিছনে কারণটা কি আমরা নিজেও জানি না। হাসপাতালটি অলস পড়ে থাকায় একদিকে যেমন ভবনটির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম চুরি হচ্ছে, অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। এক বেডে একাধিক শিশু নিয়ে ধুঁকছেন অভিভাবকরা। অথচ এই ভবনটি চালু থাকলে বদলে যেত এই অঞ্চলের চিকিৎসার চিত্র। রাজশাহীতে অনেক রোগী আসে আশেপাশের অঞ্চল থেকে, মেডিকেল কলেজে সংকুলান হয়, জায়গা হয় না। 200 শয্যা বিশিষ্ট হাসপাতালটি সরঞ্জামাদি এবং লোক নিয়োগ দিয়ে চালু করলে রাজশাহীবাসী অনেক উপকৃত হয়। গণপূর্ত বিভাগ বলছে তাদের কাজ ভবন নির্মাণ সেটা সম্পন্ন হয়েছে, কিন্তু স্বাস্থ্য বিভাগের অনীহায় বা আমলাতান্ত্রিক জটিলতায় হস্তান্তর প্রক্রিয়াটি ঝুলে আছে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা ভবন তৈরি করা, ভবনের লিফট, মেডিকেল গ্যাস, বৈদ্যুতিক কানেকশন, এসি যাবতীয় কার্যক্রম আমরা সম্পাদন করেছি। এখন একটা হসপিটাল চালু করতে লাগলে যেটা সাধারণভাবে লাগে যে বেড লাগবে কিংবা আইসিইউ বেড লাগবে, এই যাবতীয় যে মানে হসপিটালের যে ইকুইপমেন্ট সেগুলো হয়তো বা উপযুক্ত কর্তৃপক্ষের
এটা সরবরাহ করলে এটা, এবং কর্তৃপক্ষ যাকে দায়িত্ব দিবেন তারা ভবনটা বুঝিয়ে নিলে কার্যক্রম শুরু করে। এদিকে রাজশাহীর সিভিল সার্জন জানালেন, নতুন করে উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়, দ্রুতই নতুন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হবে। যাবতীয় রিকোয়ারমেন্টগুলো যেগুলো মন্ত্রণালয় থেকে দিয়েছে সেগুলোকে প্রেরণ করার পরে ধাপে ধাপে হয়তো এই হসপিটালটি চালু হবে বলে আমরা আশাবাদী। 56 বেডের আইসিইউ, অত্যাধুনিক প্যাথোলজি, সিটি স্ক্যান আর এমআরআই সুবিধা সম্পন্ন এই হাসপাতালটি স্রেফ প্রশাসনিক উদাসীনতায় পড়ে আছে। সাধারণ মানুষের প্রশ্ন, কবে শেষ হবে এই চিঠি চালাচালি আর কবে শুরু হবে শিশুদের চিকিৎসা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতির আয়োজন করা হয়। বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সভায় গৌতম বুদ্ধের অহিংসা ও মৈত্রের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান বক্তারা। সব ধর্মের অংশগ্রহণে অসাম্প্রদায়িক দেশ গড়ার কথাও বলেন তারা। এবার খেলার খবর। নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে এডহক কমিটি। সংবাদ সম্মেলনে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি তামিম ইকবাল। তবে এখনই পদত্যাগ নিয়ে ভাবছেন না তিনি। রোববার বোর্ড সভা শেষে নির্বাচনের তারিখ জানানো হবে বলে জানান বিসিবি সভাপতি। পরাগ আরমানের রিপোর্ট। আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর তামিম ইকবাল বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হন। বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করছেন তামিম ইকবাল। ছড়িয়ে পড়েছিল এমন গুঞ্জন। বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম জানান সেটি হচ্ছে না, উল্টো নির্বাচনী প্রক্রিয়া শুরু করার কথা জানান বাংলাদেশের সাবেক এই বাঁহাতি ওপেনার। সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেওয়া। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো হুইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ডে 1-এ আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। I will follow the constitution, and constitution-এ যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে আমি ওইভাবেই করে আগাবো। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অংশ হয়ে সাবেক সংসদ সদস্য পদে থাকা সাকিব আল হাসানের নামে ঝুলছে একাধিক মামলা। সেসব মামলার সুরাহা করেই খেলায় ফিরতে হবে সাকিবকে, এমন ইঙ্গিতে দিলেন বিসিবি অ্যাডহক কমিটির সভাপতি। 3 জন এক্স ক্যাপ্টেন মাশরাফি মুর্তজা, নাইমুর রহমান দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছেন। So it is not right for me to sit here and talk about only one particular cricketer. আমাদের তরফ থেকে ক্রিকেটিং এনি সুযোগ সুবিধা বা যে কোনো কিছু আমরা তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দর্শক সমর্থকদের দুর্দশা লাঘবে গ্যালারিতে ছাউনি এবং ফ্যান লাগানোর ব্যবস্থা করা হবে বলেও জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। কুল বিএসজে মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ড্র ও জার্সি উন্মোচন হলো আজ। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে 5 দিনের এই প্রতিযোগিতা শুরু হবে রোববার। টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ, মার্কেটিং এক্সিকিউটিভ অনিক প্রপাত, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক SM সুমন সহ অন্যান্যরা। এবারে টুর্নামেন্টে 32টি সংবাদ মাধ্যম 8 গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। এইচ গ্রুপে বর্তমানে রানার্স আপ এটিএন বাংলার প্রতিপক্ষ নয়া দিগন্ত, চ্যানেল 24 এবং ক্রিক ফ্রেঞ্চি। রাজধানীর ঢাকা বোট ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে 39তম জাতীয় স্নুকার প্রতিযোগিতা। বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের আয়োজনে এবং ঢাকা বোট ক্লাবের সহযোগিতায় টুর্নামেন্টে দেশের 32টি ক্লাবের 183 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। সকালে ঢাকা বোট ক্লাবের সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা ক্লাবের সভাপতি রুবেল আজিজ। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন। বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে দেশে কিউ স্পোর্টস আরও জনপ্রিয় হবে এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। এবারের আসরে চ্যাম্পিয়নের জন্য 1 লাখ এবং রানার্স আপের জন্য 50,000 টাকা পুরস্কার রাখা হয়েছে।
এছাড়া বিশেষ ব্রেকের জন্য রয়েছে বাড়তি অর্থ পুরস্কার। টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে আম্বার গ্রুপ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। সংস্কারের বাহানায় নির্বাচন না পেছাতে অন্তর্বর্তী সরকারের অনেক প্রস্তাব বাধ্য হয়ে মেনে নেয় বিএনপি। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের সামগ্রিক অর্থনীতি ভালো নেই অর্থমন্ত্রী। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না সরকার। বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় বিধানের পাশাপাশি নিজ ধর্মীয় নির্দেশনা অনুসরণের আহ্বান। গণভোটের রায় বাস্তবায়নে 16 মে থেকে 25 জুলাই বিভাগীয় সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। অক্টোবরে রাজধানীতে মহা সমাবেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।